হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ইন্টারেস্টিং একটি মুভির বাংলা এক্সপ্লেইন। মুভিটির নাম ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স। মুভিটি প্রথমে রিলিজ হয় 2000 সালে এবং এটি এতটি জনপ্রিয় হয় যে এর পরে পার্ট বের করতে করতে আজকে আমরা 6 নম্বর পার্ট এক্সপ্লেইন করব। এই সিরিজের সবচেয়ে ভয়ঙ্কর মুভি হলো এটি, যেখানে দেখানো হয়েছে মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে, যেখানে দেখানো হয়েছে অনেকগুলো মানুষ নিশ্চিত মৃত্যুকে ফাঁকি দেওয়ার জন্য শেষ পর্যন্ত কিভাবে লড়াই করে চলেছে। তো বন্ধুরা, চলো সিনে সামারি চ্যানেলে সকলে একসাথে এনজয় করি মুভিটি। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। গল্পের শুরু হয় একটা রেল লাইনকে দেখিয়ে। এরপর দেখানো হয় পল এবং আইরিশ দম্পতিকে। সময়টা ছিল 1968 এবং জায়গাটা ছিল নিউ ইয়র্কের কোলোভারডেল শহরে, যেখানে রিসেন্টলি নির্মাণ হয়েছে একটা বিশাল বড় স্কাইভিউ টাওয়ার, যার সুনাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। যেটা সেই সময়ের সবচেয়ে বড় টাওয়ার, তাই এই টাওয়ারে যাওয়া অনেক মানুষেরই কাছেই স্বপ্ন। এদিকে পল আইরিশকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই টাওয়ারের 2টা টিকিটের ব্যবস্থা করে ফেলে এবং তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সে আইরিশকে নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হয় সেই টাওয়ারে। আইরিশ তো খুশিতে আত্মহারা হয়ে যায়। এই জন্য পল এবং আইরিশ সেই স্কাইভিউ টাওয়ারের সাথে একটা ছবিও তুলে রাখে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছায় সেই টাওয়ারের একেবারে ভিতরে। এদিকে টাওয়ারটার ফ্লোর ছিল একেবারে কাচের তৈরি এবং তার জিরো পয়েন্টে ছিল একটা আধুনিক এবং এনজয়েবল বার। সেখানে থাকা সকল লোক নিশ্চিন্তে ডান্স করছিল। পল দেখতে পায় আইরিশের চোখে মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ। পল তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় তার নাকি হাইট ফোবিয়া আছে, অর্থাৎ উঁচু জায়গাতে অনেক ভয় লাগে। এ কথা শোনার পর পল আইরিশের ভয় দূর করার জন্য একটা শ্যাম্পেইন আনতে যায়। পলের যাওয়ার পর আইরিশ রেস্টুরেন্টের উঁচু থেকে নিচে তাকায়, আর ঠিক তখনই এত উঁচু থেকে সে ভয় পেয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে ওয়াশরুমে চলে যায় এবং বমি করতে থাকে। এ সময় আবার ওই রেস্টুরেন্টে গান গাওয়া এক শিল্পী ওয়াশরুমে আসলে সে দেখতে পায় আইরিশ বমি করছে। সে তার বমি করার ধরন দেখে তাকে জিজ্ঞাসা করে, তোমার পেটে কয় মাসের বাচ্চা রয়েছে? এ কথা শুনে আইরিশ একটু অবাক হয় এবং তাকে বলে, কি বলছেন আপনি? আমার পেটে কোনো বাচ্চা নেই। কিন্তু ওই শিল্পী তাকে বলে, হয়তোবা তুমি এখনো জানোই না তোমার পেটে বাচ্চা রয়েছে। এইবার আইরিশ সত্যি বুঝতে পারে তার পেটে বাচ্চা রয়েছে। সে তো অনেক খুশি হয় এবং সে ওখান থেকে ফিরেই আসবে। ঠিক তখনই তার নজরে পড়ে সেখানে থাকা একটা বাচ্চার দিকে। বাচ্চাটি ছিল ওই শিল্পীর, কিন্তু ওই বাচ্চাকে দেখে আইরিশের কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হয়। তো যাই হোক, আইরিশ আবারও পলের কাছে ফিরে আসলে পল তাকে নিয়ে আসে ওই রেস্টুরেন্টের ছাদে, যেখান থেকে সম্পূর্ণ শহরটার অসাধারণ সবকিছুই দেখা যাচ্ছিল। এত সুন্দর একটা মুহূর্তে হঠাৎ করে পল আইরিশকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। প্রপোজ করার পর আইরিশ পলকে তার পেটে বাচ্চা থাকার কথা জানিয়ে দেয় এবং তার প্রপোজালও অ্যাকসেপ্ট করে নেয়। বাচ্চার বিষয়টি শুনে পলও খুশি হয়। হঠাৎ করে আইরিশের চোখ অন্যদিকে গেলে সে দেখতে পায় ওই ছোট্ট বাচ্চাটি এখানেও এসে গেছে। তার মনের মধ্যে আবার কেমন যেন একটা ফিলিংস হয়। এদিকে দেখানো হয় ওই ছোট্ট বাচ্চাটিকে, তার হাতেই রয়েছে একটা কয়েন। বাচ্চাটি মজা করতে করতে ওই টাকার কয়েনটি নিচের দিকে ছুঁড়ে মারে, আর এতেই যে বাধে যত সব বিপত্তি। আসলে কয়েনটা ওই টাওয়ারের একটা যন্ত্রপাতির মধ্যে চলে যায়। অন্যদিকে টাওয়ারে থাকা সকল লোক ভিতরে নাচানাচি করছিল, যার ফলে টাওয়ারের অনেক প্রেসার বেড়ে যায় এবং এক পর্যায়ে প্রেসারের কারণে টাওয়ার নড়াচড়া করতে শুরু করে আর তার নাট বল্টও খুলে যাচ্ছিল। আর এদিকে ওই কয়েনটা এসি এবং ফ্যানের পাখা অতিক্রম করে একটা টিউবে এসে আটকায়, যেখান থেকে গ্যাস লিক হতে শুরু করে। দেখানো হয় আবারও উপরে, যেখানে মানুষগুলো ডান্স করছিল। ঠিক এমন সময় উপর থেকে একটা ঝাড়বাতির টুকরো পড়ে যায় কাচের ফ্লোরের উপরে, আর তখনই কাচের ফ্লোরে ফাটল ধরে। সবাই যখন ডান্স করছিল, কিন্তু আইরিশের কেমন যেন একটা মনের মধ্যে হচ্ছিল। ঠিক এমন সময় দেখতে না দেখতে চোখের সামনে কাচের ফ্লোরটা ভেঙে পড়ে আর ফ্লোরে থাকা সকল মানুষ টাওয়ার থেকে একদম নিচে পড়ে। তার মধ্যে গুটি কয়েক মানুষ টাওয়ারের উপরের অংশ ধরে কোনো রকমে ঝুলেছিল। তার মধ্যে একজন হলো পল। পল সেখানে থাকা ফ্লোরের একটা অংশ ধরেছিল। আইরিশ তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পলও সেখান থেকে পড়ে যায় এবং বাকিদের মতো নিঃশংস মৃত্যু হয় পলের। এদিকে আবার একটা মহিলা শরীরে হঠাৎ আগুন লেগে যায়। মহিলাটি ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। এরই মধ্যে ওই যে আগে কয়েনের কারণে গ্যাস লিক হচ্ছিল, ওইটার কারণে বড় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জন্য ওই শিল্পী সহ বেঁচে থাকা আরো 50% লোক মারা যায়। আইরিশ কোনো রকমে নিজেকে একটা বড় পিয়ানোর নিচে বাঁচিয়ে নেয়। সে দেখতে পায় বেঁচে থাকা সকল মানুষ লিফটের মাধ্যমে নিচে যাওয়ার চেষ্টা করছে। আইরিশও নিচে যাওয়ার জন্য লিফটের কাছে যায়, কিন্তু লিফট ইতিমধ্যে মানুষে পরিপূর্ণ হয়ে গেছিল এবং ধাক্কাধাক্কিতে একজন মানুষ অর্ধেক লিফটের মধ্যে এবং অর্ধেক বাইরে দাঁড়িয়েছিল। এমন অবস্থায় লিফট চালু হয়ে যায়, লোকটা একদম ছিন্নভিন্ন হয়ে যায়। এই অ্যাক্সিডেন্ট এবং ওভারলোডের কারণে লিফট টাওয়ার থেকে ধসে পড়ে এবং লিফটের ভিতরে থাকা সকল মানুষের মৃত্যু ঘটে। আইরিশ এসব দেখে একদম ঘাবড়ে যায়। সে আবারও দৌড়ে উপরের দিকে যায়, কিন্তু এইবার সম্পূর্ণ টাওয়ারের অর্ধেক অংশ ভেঙে আলাদা হয়ে যেতে শুরু করে। এমন অবস্থায় টাওয়ারে থাকা একটা পিয়ানো কোনো রকমেই এই ফাটলটাকে ব্যালেন্স করে আটকে রাখে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই টাকার কয়েনটা আবারও কোথায় থেকে যেন চলে আসে এবং পিয়ানোর উপর পড়তেই ব্যালেন্স সম্পূর্ণ বিগড়ে যায়।
আর এর সঙ্গে সঙ্গে টাওয়ারটারও একটা অংশ ধসে পড়ে। কিছুক্ষণের মধ্যে এই জাঁকজমকপূর্ণ টাওয়ারটা অভিশপ্ত পরিণত হয়ে যায়। এই টাওয়ারে এখন জীবিত রয়েছে গুটি কয়েক মানুষ, যার মধ্যে একজন আইরিশ। আইরিশ দেখতে পায় ওই বাচ্চাটা, যেটা ওই শিল্পীর, সে এখনো জীবিত রয়েছে। আইরিশ বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই টাওয়ারের বাকি অংশটাও ভেঙে পড়ে এবং এর সঙ্গে সঙ্গে নিচে পড়ে নির্মম মৃত্যু হয় আইরিশ এবং ওই ছোট্ট বাচ্চাটার। আর তখনই হঠাৎ করে একজন স্টুডেন্ট ক্লাসরুমের মধ্যে জোরে চিৎকার করে ওঠে। আর এরপর জানা যায় এই যে সমস্ত ঘটনা ঘটলো, এই সমস্ত ঘটনা ছিল এই মেয়েটির একটি দুঃস্বপ্ন। চিৎকার করে ওঠা মেয়েটার নাম স্টেপনি। স্টেপনি জোরে চিৎকার করে ওঠায় ক্লাসের সবাই বিরক্ত হয় এবং ক্লাসটা আপাতত স্থগিত হয়ে যায়। পরবর্তীতে প্রফেসর স্টেপনিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে থেকে জানায় তার নাকি এরকম দুঃস্বপ্ন এবং হ্যালুসিনেশন মাঝে মধ্যে হয়ে থাকে। আজকে রাতেও সে এরকম একটা দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। তার রুমমেট তাকে কোনো রকমে সামলে নেয় এবং বলে, তোমার উচিত তোমার এই দুঃস্বপ্নের বিষয়ে তোমার পরিবারের সাথে কথা বলা। হয়তোবা এগুলোর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। তাদেরকে বললে তোমার এই সমস্যা দূর হতেও পারে। পরের দিন স্টেপনি তার রুমমেটের কথা মতো তার পরিবারের সাথে দেখা করতে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর স্টেপনি তার মায়ের জিনিসপত্র ঘাটাঘাটি করছিল। এর মধ্যে তার দেখা হয় তার বাবার সাথে। সে তার বাবাকে এই দুঃস্বপ্নের বিষয়ে সম্পূর্ণটা বলে। আর এখানে সে জানতে পারে যে তার দুঃস্বপ্নের যে মহিলাটি আসতো সে আর কেউ নয়, বরং তার নিজের নানি, যার নাম আইরিশ। কিন্তু তার বাবা তার নানির সম্পর্কে কিছু বলতে পারে না। এজন্য সে তার ভাইকে নিয়ে তার মামার বাসায় যায়, যেখানে দেখানো হয় তার মামার 3 ছেলে মেয়েকে। তারা সবাই নিজেদের মধ্যে আলাপ করছিল, কিন্তু স্টেপনি দেখা করে তার মামার সাথে এবং তার সাথে ঘটে যাওয়া সকল বিষয়ে বলতে থাকে। সে বলে, কেন প্রত্যেকটা দিনরাত আমার নানি আমার স্বপ্নে আসে আর আমি কেন এই দুঃস্বপ্নগুলো দেখি। এসব কথা শুনে স্টেপনির মামা একদম রেগে যায়। সে স্টেপনিকে বলে, আর কখনো ওই মহিলার নাম আমার সামনে নেবে না। তোমার নানি আমাদের জন্য অনেক বছর আগেই মারা গেছে। যখন আমরা ছোট ছিলাম তখন সে আমাদেরকে রেখে নির্জন একটা দ্বীপে চলে গেছে, আর এরপর থেকে কখনো আমাদের খোঁজখবর নেয়নি। শুধু তাই নয়, তার জন্য তোমার মায়ের মানসিক অবস্থাও খারাপ হয়ে গেছে, আর এজন্য তোমার মাও তোমাকে ছেড়ে চলে গেছিল। স্টেপনির মামা স্টেপনিকে এই ধরনের নানা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। স্টেপনির মামা চলে গেলে তার মামি তাকে আইরিশের ছবি, তার চিঠি এবং অ্যাড্রেস সহ সবকিছু স্টেপনিকে জানিয়ে দেয়। স্টেপনির মামি তাকে ওই ছবিটা দেখায়, যেটা আইরিশ পলের সাথে স্কাই ভিউ টাওয়ারে গিয়ে তুলেছিল। এই ছবিটা দেখার পর স্টেপনি একদম অবাক হয়ে যায়, কারণ এই টাওয়ার, এই রেস্টুরেন্ট, এই মুহূর্তগুলো সমস্তটাই সে তার স্বপ্নে দেখত এবং হুবহু সবকিছুই মিলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? সে এইসব প্রশ্নের জবাব পেতে ওই নির্জন দ্বীপে যায়, যেখানে তার নানি অর্থাৎ আইরিশ অনেক বছর থেকে একা বসবাস করছে। তো তার মামির বলা ওই অ্যাড্রেসে আসলে সে একটা বাড়ি তো দেখতে পায়, কিন্তু বাড়িটি ছিল অনেক পুরনো এবং ভাঙাচোরা। চারিদিকে নিরাপত্তা বেষ্টনী ছিল। সে স্টেপ নিয়ে আস্তে আস্তে ওই বাড়ির দিকে এগোতে থাকে এবং সে দরজার সামনে গিয়ে পৌঁছালে দেখতে পায় এখানে আবার একটা সিসিটিভি ক্যামেরা লাগানো। সে তাকে বলে ভিতরে আসতে চায়, কিন্তু আইরিশ তাকে ভিতরে আসতেই দেবে না। এরপর স্টেফনি তার পরিচয় দিলে আইরিশ তাকে আর আটকায় না, ভেতরে নিয়ে আসে। স্টেফেনকে দেখে আইরিশ অনেক খুশি হয়। সে তাকে তার মায়ের বিষয়ে জিজ্ঞাসা করলে স্টেফনি তাকে বলে, আমার মা আমাদের অনেক আগেই রেখে চলে গেছে। তো যাই হোক, স্টেফনি এসব কথা বাদ দিয়ে কাজের কথায় আসে। সে আইরিশকে তার দুঃস্বপ্ন সম্পর্কে বলে, সে যে তাকে তার স্বপ্নের মতো দেখতে পেত এ সবকিছুই খুলে বলে। এসব কথা শোনার পর আইরিশ তাকে বলে, তুমি যা কিছু তোমার দুঃস্বপ্নে দেখতে পাও এই সবকিছু একসময় আমি আমার স্বপ্নে দেখতে পেতাম, আর এই জন্যই আমি ওই দিন ওই দুর্ঘটনার হাত থেকে সবাইকে বাঁচিয়ে নেই। ওই দিন ওই সম্পূর্ণ দুর্ঘটনার জন্য দায়ী ছিল একটা কয়েন, যেটা ওই শিল্পীর অর্থাৎ সিঙ্গারের ছেলের মজার ফলে ঘটেছিল, আর এই জন্য আমি তার থেকে ওই কয়েনটা কেড়ে নিয়েছিলাম এবং ওই কয়েন থেকে ঘটা সকল দুর্ঘটনা থেকে সেবারের মতো মুক্তি পাই। আর এরপর রেস্টুরেন্টের ফ্লোর ভেঙে পড়া ওইটাও আমি আগে থেকেই জানতাম, এজন্য সেখানে থাকা মাইকে আমি সবাইকে সতর্ক করে দেই, যার ফলে ওই দিন অনেক মানুষের প্রাণ বেঁচে গিয়েছিল। স্টেফনি আইরিশের এই ধরনের কথা শুনে অনেক অবাক হয়ে যায় এবং বলে, বাহ, আপনি তো ওই দিন তাহলে অনেক মানুষের জীবন বাঁচিয়ে নিয়েছিলেন। কিন্তু আইরিশ তাকে বলে, হ্যাঁ, বাঁচিয়ে তো নিয়েছিলাম, কিন্তু মৃত্যু তাদের কারোরই পিছু ছাড়েনি। মৃত্যু তাদের জন্য ভেবে রেখেছিল অন্যরকম এক ভয়ঙ্কর খেলা। ওই দিন যারা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল মৃত্যু তাদের খুঁজে খুঁজে মারতে শুরু করে। শুধু তাদেরকেই নয়, বরং তাদের বাচ্চাদেরকেও মারতে শুরু করে, কারণ তারা যদি ওই দিন মারা যেত তাহলে ওইসব বাচ্চা কাচ্চাদের জন্মই হতো না। তো মৃত্যু যখন একের পর এক ওই সকল মানুষদেরকে মারতে শুরু করে যারা ওই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল, তখন আমি এইসব বিষয়ে আন্দাজ করতে পারি, কিন্তু আমার তখন কিছুই করার ছিল না। কয়েকদিন পর পলের ক্যান্সার ধরা পড়ে এবং সেও নির্মমভাবে মারা যায়। এরপর আমি বুঝতে পারি যে পরের পর্ব আমার। মৃত্যুকে ধোঁকা দেওয়ার জন্য আমি সবার থেকে দূরে এই নির্জন দ্বীপে একা বসবাস করতে শুরু করি, কারণ আমি মারা যাওয়ার পরে মৃত্যু তোমার মা এবং তার ভাইকে অর্থাৎ তার মামাকে প্রথমে টার্গেট করত এবং এরপর একে একে তোমাদেরকে শেষ করে দিত।
কিন্তু যতক্ষণ আমি জীবিত রয়েছি ততক্ষণ তোমাদের কিচ্ছু হতে দেব না। স্টেফনি আইরিশকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি এই স্বপ্নটা কেন বারবার দেখি, এর কারণ কি, আর এর থেকে কিভাবে মুক্তি পাবো? উত্তরে আইরিশ তাকে বলে, এই স্বপ্নটা তুমি এই জন্য দেখো কারণ এখন মৃত্যু আমাদের পিছনে পড়ে আছে, যে কোনো মূল্যে সে আমাদেরকে শেষ করতে চায়, আর এজন্য এই সম্পূর্ণ বংশের মধ্যে একমাত্র তুমি এই দুঃস্বপ্ন বা হ্যালুসিনেশন গুলো দেখো। স্টেফনি এবার সিরিয়াসলি ভয় পেতে শুরু করে এবং বলে, কিন্তু এখান থেকে মুক্তি পাবো কিভাবে? কোনো না কোনো উপায় তো আছেই। এরপর আইরিশ তার কাছে থাকা একটা বই সম্পর্কে বলে, যেখানে ওই টাওয়ারের দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মানুষগুলোর কিভাবে মৃত্যু হয়েছিল তাদের সেসব গল্পগুলো লেখা ছিল, এবং আরো ছিল ওই মৃত্যু থেকে বাঁচার কিছু টেকনিক। আইরিশ তাকে বইটা তার সাথে নিয়ে যেতে বলে, কারণ কখন কোন বিপদ আসবে বলা যায় না। স্টেফনি ওই বিষয়গুলোকে গুরুত্ব দেয় না। সে আইরিশকে বলে, আমি আপনার সাথে পরে দেখা করতে আসবো। কথা বলে বইটা সেখানে রেখে বাইরে বেরিয়ে আসে। কিন্তু আইরিশ ভালো করে জানতো যে স্টেফনি বাইরে অবশ্যই বিপদে পড়বে। এজন্য এত বছর থেকে যে কখনো ঘর থেকে বের হয়নি, সে আজ তার নিজের সন্তানের জন্য বাইরে বের হয় এবং স্টেফনিকে পিছন থেকে ডাক দেয় শুধুমাত্র ওই বইটা নিয়ে যাওয়ার জন্য। সে তাকে বলে, মৃত্যু এখন তোমার পিছনে পড়ে আছে, তোমাকে মৃত্যু থেকে বাঁচতে হলে অবশ্যই এই বইটা সম্পর্কে জানতে হবে। এই বইয়ে এমন কিছু ভবিষ্যৎবাণী দেওয়া আছে যা জানলে তুমি আগে থেকেই তোমার পরিবারকে বাঁচাতে পারবে। কিন্তু স্টেফনি কোনোভাবে আইরিশকে এবং তার এই কথাগুলোকে বিশ্বাস করতে পারছিল না। আইরিশ এই বিষয়টা বুঝতে পেরে সে তাকে বলে, আচ্ছা তুমি যখন আমার কথা বিশ্বাস করছো না তখন নিজের চোখেই দেখো আমার মৃত্যুটা। এ কথা বলার পরেই মৃত্যু সেখানে থাকা বিভিন্ন চক্রের মাধ্যমে একের পর এক ধাপ সম্পন্ন করে স্টেফনির চোখের সামনে আইরিশকে শেষ করে দেয়। পরবর্তীতে শুরু হয় আইরিশের শেষকৃত্যের কাজ। এখানে স্টেফনি সবাইকে জানায় তার এখানে আসা একদম ঠিক হয়নি। ঠিক তখনই সেখানে চলে আসে স্টেফনির মা ডার্লিন। স্টেফনির মাকে দেখে স্টেফনি এবং তার ভাই একদম অবাক এবং ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে তার মায়ের সাথে কথা না বলেই সেখান থেকে চলে যেতে লাগে। স্টেফনির ভাই স্টেফনিকে বিষয় জিজ্ঞাসা করলে সে তাকে জানায় তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে কেন তার মায়ের সাথে কথা বলবে? এ প্রসঙ্গে তার ভাই বলে, তুমিও তো মায়ের মতোই, তোমাকে আমি বিগত কয়েকদিন যাবৎ কল করেছি কিন্তু তুমি কল রিসিভ করোনি। তোমার কি মনে হয় না তুমি আর মা একই রকম? যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় স্টেফেনকে। সে তার বাড়িতে আইরিশের দিয়ে যাওয়া ওই বইটা পড়ছিল, আর এদিকে স্টেফেনের মামার বাড়ির সবাই আইরিশের মৃত্যু শোকের আয়োজন করেছিল। সেখানে একটা গ্লাস ভাঙার কারণে সেই কাঁচের টুকরোগুলো সেখানে থাকা বরফের টুকরোর মধ্যে চলে যায়। এর মানে এখানেও কারো মৃত্যু হবে, কিন্তু কার? কিছুক্ষণের মধ্যে স্টেফেনির মামার বাড়িতে তার মা আসে। সে সাথে নিয়ে এসেছিল কিছু পিনাট কুকিজ। স্টেফেনির মামার 3 ছেলে মেয়ে, যাদের নাম এরিক, জুলি এবং ববি। তো ববির পিনাটে মারাত্মক লেভেলের অ্যালার্জি রয়েছে, এই জন্য সে পিনাট থেকে দূরেই থাকে। যাই হোক, কিছুক্ষণ পর তারা আইস দিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। এর মানে ওই কাঁচের টুকরোটা যে কোনো একজনের গ্লাসে চলে গেছে, কিন্তু কার? কিছুক্ষণের মধ্যে জুলি ড্রিঙ্কস করার সময় কিছু একটা তার গলায় বেঁধে যায়, কিন্তু সৌভাগ্যবশত এটা কাঁচের কোনো টুকরো নয়, বরং এটা ছিল বরফের এক টুকরো। এদিকে সিন শিফট হয় স্টেফনির কাছে। স্টেফনি ওই বইটা পড়ছিল আর মৃত্যু কাকে কিভাবে মেরেছে এইসব দেখছিল। সে বইয়ের মধ্যে ওই টাকার কয়েনটাকেও দেখতে পায়, যেটার জন্য স্কাই ভিউ টাওয়ার ওই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। স্টেফনি বইটা পড়ার সময় হঠাৎ লক্ষ্য করে কিছুক্ষণের মধ্যে আরো একটা মৃত্যু হতে চলেছে, আর এইবার ছিল স্টেফনির মায়ের পালা। সেটা দেখা মাত্রই ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তার মামার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে স্টেফনির মামা স্টেফনি মায়ের সাথে গল্প করছিল। সে তাকে এখন বাড়িতে ফিরে আসতে বলে এবং তাদের সাথে থাকার জন্য অনুরোধ করে। এরকম আরো নানা কথা, কিন্তু স্টেফনির মা সম্মতিই জানায় না। এদিকে স্টেফনি তার মায়ের কাছে বারবার ফোন করতে থাকে, কিন্তু পার্টি চলার কারণে তার মা বুঝতেই পারে না। কিন্তু মৃত্যু এই পার্টিতে অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে। সে তার মতো করে তার গুটিগুলো সাজাতে থাকে। বরফের মধ্যে কাঁচের টুকরোওয়ালা গিলাসটা স্টেফনির মামার ভাগে গিয়ে পড়ে, কিন্তু সে ওই গিলাসটা ড্রিঙ্ক না করে সেখানে থাকা একটা টেবিলের উপরে গিলাসটা রাখতে গিয়ে তার হাত লেগে পড়ে যায়। তার সাথে পড়ে যায় বরফ এবং কাঁচের টুকরোটা। ব্যাস কিছুক্ষণ পরে ওই কাঁচের টুকরোর উপরে পা তুলে দেয় স্টেফনির মামা। সে সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মাটিতে পড়ে যায় এবং ছটপট করতে থাকে। এদিকে আবার মদের বোতল নিচে পড়ে যাওয়ায় পানির পাইপ অন হয়ে যায়, আর সেই ভাইব্রেশনে সেখানে থাকা একটা অজার ঘাস কাটা মেশিনের উপরে পড়ে, আর সেই মেশিনটা চালু হয়ে যায় এবং সোজা চলে আসে স্টেফনির মামার দিকে, এবং স্টেফনির মামার সম্পূর্ণ মুখটা একদম কেটে ছিন্ন ভিন্ন করে দেয়। আর এভাবে এবারও জিতে যায় মৃত্যু। একটা মর্মান্তিক মৃত্যু ঘটে স্টেফনির মামার। ততক্ষণে স্টেফনি সেখানে পৌঁছে গেছিল, আর এই সবকিছু তার সামনেই ঘটে। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ পরিস্থিতিটা একদম পাল্টে যায়। এরপরে স্টেফনির মামার শেষকৃত্যের কাজ সম্পূর্ণ হয়। স্টেফনি এখন আইরিশের বলা কথাগুলো সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করে। সে বাসায় গিয়ে আইরিশের দিয়ে যাওয়া বইটা ভালোভাবে লক্ষ্য করলে জেবি নামের একটা রহস্যময় ব্যক্তির নাম
নাম খুঁজে পায়, যে ওই দিন বেঁচে যাওয়া তাদের মধ্যে একজন এবং এখনো পর্যন্ত জীবিত রয়েছে। পরের দিন সকালে স্টেফনি তার সম্পূর্ণ পরিবারকে ওই মৃত্যুর রহস্য সম্পর্কে বলতে থাকে, যে কিভাবে ওই দিন টাওয়ার থেকে বেঁচে যাওয়া মানুষেরা একে মারা যাচ্ছে, কিভাবে মৃত্যু তাদেরকে এবং তাদের পরিবারকে শেষ করে দিচ্ছে। এই মৃত্যুর খেলাটা শেষ করতে মৃত্যুর অনেক বছর সময় লেগে গেছে, যেটা আইরিশ এখন পর্যন্ত আটকে রেখেছিল। কিন্তু যেহেতু আইরিশ মারা গেছে তাই তার পরের টার্গেট ছিল আমার মামা, আর যেহেতু এখন সেও মারা গেছে তাই তার পরের টার্গেট হলো তার ছেলে মেয়ে। এই বংশের মধ্যে সবচেয়ে নিরাপদ হলো স্টেফনির মামি এবং তার বাবা, কারণ এই দুইজনের আইরিশ এবং পলের বংশ অথবা রক্তের সাথে কোনো সম্পর্ক নেই, এরা দুজন নিরাপদ। কিন্তু সমস্যা হলো মৃত্যু এখন স্টেফনির মামার ছেলে মেয়ের দিকে যাবে, অর্থাৎ এবার এরিকের পালা, কারণ এরিক ছিল তার মামার বড় ছেলে। কিন্তু কেউই স্টেফেনকে বিশ্বাস করেনি। স্টেফনির এ ধরনের উল্টাপাল্টা কথা বলায় সবাই তার উপরে রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। সবার চলে যাওয়ার পর স্টেফনির মা স্টেফনিকে বলে, তোমার মনে হচ্ছে এগুলো সব সত্যি, কিন্তু না, এগুলো কোনো কিছুই সত্যি না, তুমি এগুলো ভাবা বাদ দাও। কিন্তু স্টেফনি তার মায়ের সাথে খুব একটা ভালো করে কথা বলে না। কিছুক্ষণ পর দেখানো হয় এরিককে। এরিক একটা ট্যাটু আর্টিস্ট এবং পিয়ার্সিং শপে কাজ করে। এরই মধ্যে স্টেফনি তাকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করছিল, সে ঠিক আছে কিনা বা তার কোনো কিছু হয়েছে কিনা, এরকম বিভিন্ন মেসেজ করছিল। এরিক এক পর্যায়ে বিরক্ত হয়ে স্টেফনির মেসেজে রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। দেখা যায় আজকে এরিকের মন খারাপ, সে তার বাবাকে অনেক ভালোবাসতো, তাই সে বাবার নামটাকে তার হাতে ট্যাটু করে আঁকতে থাকে। তার দোকানে এত জোরে বক্সে গান হচ্ছিল যেটার বেস সম্পূর্ণ ঘরটাকে কাঁপিয়ে তুলছিল। ঠিক তখনই ফ্যানের সাথে লাগানো চেইন খুলে গিয়ে অ্যাক্সিডেন্টলি তার নাকে থাকা পিনের সাথে আটকে যায়। ফ্যান ঘুরতে থাকে, এর সঙ্গে সঙ্গে সেও ঘুরতে থাকে। এরই মধ্যে দোকানের মধ্যে থাকা কেরোসিন জাতীয় পদার্থের কারণে আগুন লেগে যায়। সে নিজের গায়ে জোর লাগিয়ে চেনটা খুলে নেয়, কিন্তু ওই আগুনের মধ্যে পড়ে যায়। আর দোকানে থাকা ওই কেরোসিন জাতীয় পদার্থের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ দোকান পুড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় পরের দিন সকাল। স্টেফনি খুব চিন্তিত, কারণ কাল রাত থেকে এরিক তার মেসেজের রিপ্লাই দেয়নি। সে গাড়ি চালাচ্ছিল, এরকম সময় হঠাৎ করে তার গাড়ির সামনে এরিক চলে আসে। এর মানে এরিক এখনও বেঁচে আছে। স্টেফনি এটা দেখে একটু স্বস্তি পায়। এরপর এরিক স্টেফনিকে তার সাথে ঘটে যাওয়া কাল রাতের সম্পূর্ণ ঘটনা বলে। সে বলে, আগুন তো লেগেছিল, কিন্তু আমার লেদারের জ্যাকেটটা জীবন বাঁচিয়ে নিয়েছে, শুধুমাত্র হাতে সামান্য একটু আঘাত লেগেছে। আমার মনে হয় জানো কি, আমার কিছুই হবে না, সময় সময় মনে হয় আমি অমর। এই বলে সে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু স্টেফনি তাকে বারবার সতর্ক করে। কিন্তু এরিক কোনো রকম গুরুত্ব না দিয়েই সেখান থেকে চলে যেতে শুরু করে। এর মধ্যে সেখানে হাজির হয় এরিকের ছোট বোন জুলি। স্টেফেন সম্পূর্ণ নজর ছিল এরিকের দিকে। এদিকে জুলি তাদের পিছন দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ডাস্টবিনের মধ্যে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে ময়লার গাড়ি এসে তাকে তুলে নেয়। ময়লার গাড়িটি ছিল আধুনিক, যেটা ময়লাকে পাওয়া মাত্রই মেশিনের মধ্যে পিষে ফেলতো। বাকি সবাই এটা দেখা মাত্রই দৌড়ে ওই ট্রাককে থামানোর চেষ্টা করে। স্টেফেন দৌড়াতে দৌড়াতে কোনো রকম ওই ট্রাকে গিয়ে পৌঁছায়। এদিকে এরিক ট্রাক ড্রাইভারকে থামতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। এই মেশিনের মধ্যে জুলি অলরেডি আটকে গেছে। জুলি বাঁচার জন্য অনেক ছটফট এবং আকুতি মিনতি করছিল, কিন্তু স্টেফেনের কিছুই করার ছিল না। সে তার হাতটা চেপে ধরে, কিন্তু হাতটা ছিঁড়ে তার হাতে চলে আসে এবং বাকি শরীরটা মেশিনের মধ্যে পিষে যায়। কতটা ভয়ানক একটা মৃত্যু! জুলির মৃত্যুতে বাড়িতে কেমন যেন একটা শোকের ছায়া নেমে আসে, সবাই একরকম ট্রমাতে চলে যায়। স্টেফনির ভাই স্টেফনিকে বলে, মৃত্যু হবে এই ধারণা তোমার ঠিক ছিল, কিন্তু কার মৃত্যু হবে এটা তুমি ঠিকভাবে নির্ণয় করতে পারোনি। স্টেফনির মনে হচ্ছিল এরিকের মৃত্যু হবে, কিন্তু আসলে মৃত্যু হলো জুলির। ঠিক এই সময় স্টেফনির মামি একটি বড় রহস্য উন্মোচন করে। আসলে এরিক তার মামার নিজের সন্তান নয়, সে ছিল স্টেফনির মামির আগের হাজব্যান্ডের দিকের সন্তান। আর এই কারণে তার মৃত্যু হয়নি, কারণ সে আইরিশের বংশ ছিল না। তার মামার বড় সন্তান ছিল জুলি, যার ফলে জুলির মৃত্যু হয়ে যায়। আর এখন সবাই বিশ্বাস করতে শুরু করে যে স্টেফনি যা কিছু বলছে এর সবই সত্যি এবং বাস্তব। একটু পরে জুলির ভাই ববি বলে, তাহলে তো তোমার হিসাবে এরপরে আমার মৃত্যু হবে। স্টেফনি, আমি এখনই মরতে চাই না, প্লিজ দয়া করে আমাকে কোনো না কোনোভাবে বাঁচিয়ে নাও। স্টেফনি বলে, আমি তো চাই তোমাদেরকে বাঁচাতে, কিন্তু আমি আসলে জানি না মৃত্যু কখন কাকে কিভাবে মারবে। ববি জানায়, তুমি তো এর আগে কার মৃত্যু কিভাবে হবে এটা ফিগার আউট করে নিয়েছিলে, তাহলে এবারও পারবে। তুমি আশেপাশে থাকা জিনিসপত্রের দিকে ভালোভাবে লক্ষ্য করো এবং বলো যে কোনটাতে বিপদ রয়েছে। কিছুক্ষণ পর স্টেফনির মনে পড়ে ওই বইয়ে একজনের নাম লেখা ছিল জেবি। আসলে কে এই জেবি? স্টেফনি শুধুমাত্র জানে এই লোকটার নাম জেবি এবং সে একটা হসপিটালে কাজ করে। সে বাকিদেরকে জানায় এই লোকটাও নাকি মৃত্যুকে ফাঁকি দিয়ে এখন অবধি বেঁচে আছে। সে খুব ভালো করে মৃত্যুকে ধোঁকা দিয়ে সার্ভাইভ করতে জানতো, আর এই জন্যই তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওই লোকটার সাথে দেখা করতে যাবে। বইয়ে ওই লোকের অ্যাড্রেস দেওয়া ছিল। স্টেফনি এবং বাকি কয়েকজন রওনা দেয় ওই লোকের সাথে দেখা করার উদ্দেশ্যে, এবং সেখানে এসে পৌঁছে সেই লোকটাকে জেবি বলে সম্বোধন করলে ওই লোকটা একদম চমকে ওঠে। ওই লোকটা তাদের দিকে তাকিয়ে বলে, আরে তোমরা তো এই নামটা কিভাবে জানলে? এই নামে তো শুধুমাত্র আমাকে আইরিশই ডাকতো।
স্টেফনি তাকে জিজ্ঞাসা করে, আপনি আইরিশকে কিভাবে চেনেন? উত্তরে লোকটা জানায়, যখন ওই টাওয়ারে দুর্ঘটনা ঘটার কথা ছিল তখন আমি সেখানেই ছিলাম। আর এখানে আমরা জানতে পারি ওই শিল্পী অর্থাৎ সিঙ্গারে যে ছোট ছেলেটা ছিল এই লোকটাই সেই লোকটা। এই লোকটা তাদের জানায় কয়েক বছর আগে আইরিশ আমার সাথে দেখা করতে এসেছিল, কারণ সে পল অর্থাৎ তার হাজবেন্ডের ক্যান্সার হওয়াতে মৃত্যুকে ধোঁকা দিয়ে তাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু অনেক চেষ্টার করার পরেও তারা তাকে বাঁচাতে পারেনি। স্টেফনি ওই লোককে বলে, এমন কি কেউ রয়েছে যে মৃত্যু থেকে বেঁচে গিয়েছে? জেবি তাকে জানায় এরকম 2জন মানুষ রয়েছে, কিন্তু তাদেরকে দ্বিতীয়বার জীবিত হতে হয়েছিল। এর মানে প্রথমে মৃত্যু তাদেরকে মেরে দেয় আর এরপর তাদেরকে কোনো ডক্টর অথবা অন্য কারো সাহায্যে বাঁচিয়ে নেওয়া হয়েছিল। এরপর থেকে মৃত্যু তাদের পিছু করা ছেড়ে দেয়, এটাই ছিল একমাত্র উপায়। স্টেফনি এসব কথা শোনার পর জেবিকে তাদের সাহায্য করতে বলে, কিন্তু জেবি তাদেরকে জানায়, না, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, যদিও আমি মারা যাব, কারণ আমার ক্যান্সার হয়েছে। আর বড় বিষয় হচ্ছে আমাদের সবাইকে একদিন না একদিন মরতেই হবে, আমরা মৃত্যু থেকে কখনোই পালাতে পারবো না। এটাই আমাদের শেষ গন্তব্য, মানে ফাইনাল ডেস্টিনেশন। এজন্য আমরা যতটুকু সময় বেঁচে আছি সেই সময়টাকে আমাদের এনজয় করতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে। জেবির এরকম কাব্যিক কথা শুনে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। এরপর এরিকের মাথায় একটা বুদ্ধি আসে, সে তাদেরকে বলে এইবার মৃত্যুটা ববির, তার বাঁচার একমাত্র উপায় আছে, সেটা হচ্ছে ববির পিনাটে অ্যালার্জি। সে পিনাট খেলে মরতেও পারে, এজন্য আমরা তাকে বেশি করে পিনাট খাওয়াবো, আর যখনই তার কোনো সমস্যা হতে শুরু করবে আমরা তাকে ইনসুলিন দিয়ে দেব। কেমন লাগলো আমার পরিকল্পনা? সেখানে থাকা সবাই এই পরিকল্পনাকে সাধুবাদ জানায়, কারণ এটি ছিল একটি যুক্তিসম্মত প্রস্তাব। এরপর এরিক এবং ববি একটি ভেন্ডিং মেশিনে পিনাট নিতে যায়, কিন্তু মেশিনে টাকা দিলেও পিনাট বের হয় না। এজন্য এরিক হাত ঢুকিয়ে পিনাট বের করার চেষ্টা করে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়। এরপর ওই মেশিনে জোরে আঘাত করলে পিনাট তো বের হয়ে যায়, কিন্তু মেশিনের একটা স্ক্রু ঢিলা হয়ে যায় এবং মেশিনের সমস্যা দেখা দেয়। এটা দেখে এরিক ববিকে নিয়ে অন্য একটা রুমে চলে আসে, কারণ যে কোনো ছোট বিপদ থেকেও তার মৃত্যু হতে পারে। এরিক ববিকে এখানে লুকিয়ে থাকতে বলে এবং সে যায় তার জন্য ইনসুলিন নিয়ে আসতে। এরিক ওই রুম থেকে যাবার সময় রুমের দরজা জোরে আটকে দেয়, যার ফলে সেখান থেকে কিছু একটা খুলে পড়ে সেই রুমে থাকা এমআরআই মেশিন নিয়ে চালু করে দেয় এবং আস্তে আস্তে সেই মেশিনের হাই ম্যাগনেটিক রেঞ্জ বাড়তে থাকে। এরিক ইনসুলিন নিয়ে ফিরে আসে, আর এইবার এমআরআই মেশিনের কারণে ওই ঘরে থাকা সকল লোহার বস্তু মেশিনের আকর্ষণে আসতে শুরু করে। আর যেহেতু ফ্রিকোয়েন্সি অনেক হাই হয়ে গেছে, তাই এরিকের শরীরে পিয়ার্সিং করা লোহা ছিঁড়ে যায়। এমআরআই মেশিনের মধ্যেও মেশিনের রেঞ্জ আরও বাড়তে শুরু করে। ববি যে চেয়ারটায় বসেছিল এটাও ছিল লোহার। পিনাট খাওয়ার ফলে কিছুক্ষণের মধ্যে ববির অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু এর থেকে খারাপ অবস্থা ছিল এরিকের, তার শরীর থেকে লোহার টুকরো ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছিল এমআরআই মেশিনের দিকে। এর মধ্যে আবার পিছন থেকে ওই লোহার চেয়ারটা তাদেরকে দুম করে ঠেলে নিয়ে চলে যায় এমআরআই মেশিনের মধ্যে। এরিক বেকায়দায় পড়ে যায়, সে অনেক চেষ্টা করার পরেও বের হতে পারেন এবং চুম্বকীয় ফ্রিকোয়েন্সি এতটাই বেশি ছিল যে কোনো মূল্যে চেয়ারটা ওই মেশিনের মধ্যে ঢুকবেই। এই জন্য বেচারা এরিক চেয়ার শুদ্ধ অদ্ভুতভাবে ভিতরে যেতে শুরু করে, আর এভাবে যাওয়ার সময় তার পেট মাঝখান বরাবর ছিঁড়ে ফেটে 2 টুকরো আলাদা হয়ে যায়। ভয়ঙ্করভাবে রক্তপাতে মৃত্যু হয় এরিকের। আর এই সবকিছু মেঝেতে পড়ে থাকা ববি দেখছিল, কারণ তার কিছুই করার ছিল না। ববি কোনো রকমে হামাগুড়ি দিয়ে ইনসুলিনের কাছে পৌঁছায় এবং তার শরীরে ওইটা পুশ করে দেয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এরকম সময় ওই যে ভেন্ডিং মেশিন যেটাতে এরিক আঘাত করার ফলেই বিগড়ে গেছিল, ওইটা থেকে একটা স্প্রিং দ্রুত গতিতে বেরিয়ে আসে এবং এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে লাফাতে লাফাতে গিয়ে পৌঁছায় ববির রুমের বন্ধ এবং আঘাত করে সোজা ববির মুখে। ব্যাস, ববি সেখানেই মারা যায়। আর এভাবে মৃত্যু তাকেও শেষ করে দেয়। দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় স্টেফনি এবং তার মাকে। স্টেফনি এরিক এবং বেবির মৃত্যুর কথা শুনে অনেক দুঃখ পায়, কিন্তু তার চোখে মুখে কোনো দুঃখের ছাপ ছিল না, ছিল ভয়ের ছাপ। কারণ এবার মৃত্যু তার মায়ের কাছে আসবে। সে যে কোনো মূল্যে তার মাকে বাঁচাতে চায়। সে তার মাকে বলে, আইরিশ অর্থ তোমার মা ওই নির্জন দ্বীপের বাড়িতে এতদিন কাটিয়ে দিয়েছিল, আর কিছুই হয়নি, তোমারও সেখানে চলে যাওয়া উচিত, একমাত্র সেখানেই তুমি নিরাপদ। এদিকে আবার স্টেফনি বইয়ের মধ্যে যে কয়েনটা ছিল ওই কয়েনটা বই থেকে পড়ে যায় এবং গড়াতে গড়াতে একটা বৃদ্ধ মানুষের পায়ের কাছে গিয়ে পড়ে। ওই বৃদ্ধ মহিলাটি কয়েনটা দেখা মাত্রই তার পার্সে উঠিয়ে নেয়। স্টেফনি তার মা এবং ভাইকে নিয়ে একটা ভ্যানে করে রওনা দেয় আইরিশের ওই পুরনো বাড়ির দিকে। ওখানে পৌঁছানোর পর স্টেফনি তার মা এবং ভাইকে ওই বাড়ির মধ্যেও চলে যেতে বলে, কিন্তু তার মা তাকে ছেড়ে যেতে চায় না, কারণ যে কোনো সময় তারও বিপদ হতে পারে। স্টেফনি তার মাকে জানায় সে যতক্ষণ জীবিত রয়েছে তার কিছুই হবে না। এখানে আমাদেরকে দেখানো হয় ওই ঘরের মধ্যে আগে থেকেই গ্যাস লিক হচ্ছিল এবং একটু বিদ্যুতের তার থেকে বিদ্যুৎ স্পার্কিং হচ্ছিল। স্টেফনির মা ঘরে গেলে গ্যাসের গন্ধ তো পায়, কিন্তু সে খুব একটা গুরুত্ব দেয় না, আর এটাই ছিল তার বড় ভুল। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ বাড়িটি বিস্ফোরণ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে স্টেফনি যে ভ্যানে ছিল ওইটাও বিস্ফোরণের আঘাতে সেখান থেকে ছোট একটা ডোবাতে যেয়ে পড়ে। স্টেফনি ওই ডোবার মধ্যে গাড়িতে আটকে ছিল,
আর এদিকে স্টেপনির ভাই তখনও বাড়ির ভিতরে প্রবেশ করতেই পারেনি, তার আগেই বাড়ি ব্লাস্ট হয়ে গেছিল। সে বাইরে দাঁড়িয়েছিল। দেখানো হয় স্টেপনির মাকে যে এখনও জীবিত রয়েছে, কিন্তু তার শরীর অনেকাংশে পড়ে গিয়েছিল। স্টেপনির মা দেখতে পায় একটা বিদ্যুতের টাওয়ার তার ছেলের উপর পড়তে চলেছে। ঠিক তখনই সে কোনো মতে দৌড়ে এসে তার ছেলেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ওই বিদ্যুতের টাওয়ারটি তার উপর এসে পড়ে। আর এখন যেহেতু তার মায়েরও মৃত্যু হয়ে গেছে, তাই স্টেপনির ভাই বুঝতে পারে যে এখন মৃত্যুর পালা তার বোনের, অর্থাৎ স্টেপনির। সেজন্য সে স্টেপনি বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় এবং অনেক চেষ্টার পরে স্টেপনি ডোবা থেকে তুলে আনে। তাকে তুলে আনার পর তার ভাই জানতে পারে স্টেপনি অনেক আগেই মারা গেছে। কিন্তু না, কিছুক্ষণ চেষ্টার পর স্টেপনির জ্ঞান ফিরে আসে। এর মানে সে জীবিত রয়েছে এবং মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে। তাদের মনে হয় যেহেতু একবার স্টেপনির মৃত্যু হয়ে গেছে এবং সে আবার ফিরে এসেছে, তাই মৃত্যু তাদের পিছু করা এবার ছেড়ে দিবে। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় সোজা কিছুদিন পরে। আজকের দিনটা ছিল স্টেপনির ভাইয়ের একটি বিশেষ দিন। তাদের কলেজে আজ গ্রাজুয়েশন পার্টি ছিল। স্টেপনি এই পার্টিতে উপস্থিত ছিল। ঠিক এমন সময় স্টেপনির কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করে, যেমনটা সে স্বপ্নের মধ্যে আইরিশকে হতে দেখেছিল। অন্যদিকে আবার ওই দিন যে বৃদ্ধ মহিলাটা ওই কয়েনটা তার পার্সে তুলে রেখেছিল, সে পার্স থেকে টাকা বের করার সময় ওই কয়েনটা আবারও পড়ে যায় এবং গোড়াতে গোড়াতে একটা ট্রেনের লাইনে চলে আসে। আর এই লাইনটা দেখানো হয় মুভির প্রথম দৃশ্যে। কয়েনটা এসে আটকে যায় ট্রেনের লাইনের একটা জংশনে। এর মানে ট্রেনটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আবারও দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় স্টেপনি এবং তার ভাইকে তারা গল্প করছিল। এরকম সময় তাদের কাছে আসে একজন ডক্টর। সে স্টেপনিকে বলে, তোমার ভাই আমাকে তোমার সম্পর্কে অনেক কিছুই বলেছে। তুমি সত্যি ভাগ্যবতী, কারণ তুমি জীবিত রয়েছো। স্টেপনি বলে, হ্যাঁ, ওই দিন আমি মরে গিয়ে আবার বেঁচে উঠেছিলাম। কিন্তু ডাক্তার বলে, না, তুমি ওই দিন মরে গিয়ে জীবিত হওনি, বরং কিছুক্ষণের জন্য তোমার জ্ঞান হারিয়ে গিয়েছিল। একজন মানুষ পানির নিচে 5 মিনিট পর্যন্ত জীবিত থাকতে পারে, আর এই তুমি মাত্র 2 মিনিট ছিলে। এখানে মরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একথা শুনে স্টেপনি এবং তার ভাই অবাক হয়ে যায়। তারা চারিদিকে তাকাতে শুরু করে। সবকিছুর মধ্যে তারা এখন মৃত্যুকে দেখতে পাচ্ছিল। ঠিক ওই সময় ওই যে ট্রেন যেটা জংশনের কয়েনটা ছিল, ওইটা থাকার কারণে ট্রেন লাইন থেকে বিচ্যুত হয়ে যায় এবং সোজা স্টেপনের দিকে যেতে শুরু করে। তারা কোনো রকম দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত নিজেদেরকে বাঁচাতে পারে না। ট্রেনের অ্যাক্সিডেন্ট করার কারণে একটা কাঠ ভর্তি গাড়ি থেকে কাঠ উড়ে গিয়ে তাদের উপরে পড়ে। আর এখানে শেষ হয়েছে স্টেপনি এবং তার ভাই, আর সঙ্গে সঙ্গে এই মুভিটিও। তো এই ছিল আজকের একটা রিসেন্ট মুক্তি পাওয়া অসাধারণ ছবি। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবো। ভালো লাগলে একটা লাইক এবং এরকম মুভি এক্সপ্লেন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সকলকে।